Emergency, darkest phase of Indian democracy. Drop 1. Welcome to Study Discipline. বন্ধুরা, 28 জুন 1975 সকালে হাতে দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস পড়ার জন্য যখন নিউজ পেপার মানুষ খুলেছে, তখন আরে এটা কি, এডিটোরিয়াল পেজ তো ব্ল্যাঙ্ক। আসলে এটি কেন? বন্ধুরা, ভারত একটি লোকতান্ত্রিক দেশ, আর একটি লোকতান্ত্রিক দেশের 4 স্তম্ভের মধ্যে একটি স্তম্ভ হলো প্রেস বা মিডিয়া। কিন্তু দেশে একসময় এমন সময় এসেছে যখন লোকতন্ত্রের এই চতুর্থ স্তম্ভের অভিব্যক্তির স্বতন্ত্রতাকে ছিনিয়ে নেওয়া হয়েছিল। আর এটার পিছনের কারণ ছিল দেশে লাগু হওয়া এমার্জেন্সি। হ্যাঁ, এই সেই এমার্জেন্সি যেটি ভারতীয় লোকতন্ত্রের কালো অধ্যায় বলে মনে করা হয়। আজকে আমরা কথা বলবো 1975-এ এমার্জেন্সি লাগানোর পিছনে কি কারণ ছিল, সেই সময় দেশের সিচুয়েশন কেমন ছিল, সাথে সাথে এমার্জেন্সিকে নিয়ে সংবিধানে কি বলা হয়েছে আর এটির প্রভাব কি ছিল। কিন্তু সবার প্রথমে কথা বলবো ভারতে এমার্জেন্সি কি জন্য লাগানো হয়েছিল আর এটির শুরু কিভাবে হয়েছিল। অ্যানাউন্সমেন্ট অফ এমার্জেন্সি। 26 জুন ইয়ার 1975 সকাল অন্যান্য দিনের মতো সাধারণ ছিল না। এদিন সকাল তো হয়েছিল, কিন্তু মানুষের গলার স্বর হারিয়ে গিয়েছিল। লোক অন্ধকার কুঠিরে বন্ধ ছিল। 25 জুন ওই রাত অনেক বড় হয়ে গিয়েছিল। 26 জুন 1975 ভোর 3টে বাজতে ছিল। প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, ওয়েস্ট বেঙ্গলের সিএম সিদ্ধার্থ শঙ্কর রে এবং কংগ্রেস অধ্যক্ষ দেবকান্ত বর্মা এটি মীমাংসা করতেছিল যে দেশের লোকদের আপৎকালীনের অর্থ কিভাবে বোঝাতে হবে। তার কারণ, এর 3 ঘন্টা আগে দেশে এক্সটার্নাল এমার্জেন্সি লাগু করা হয়েছিল। অ্যাড্রেস অফ নেশন বা রাষ্ট্রের নামে সন্দেশের প্রস্তুতি হচ্ছিল। আর সকাল 8টার সময় প্রতিদিনের মতো লোক যখন নিউজ শোনার জন্য রেডিও অন করেছিল, তখন নিউজ অ্যাঙ্কারের জায়গায় পিএম ইন্দিরা গান্ধীর আওয়াজ শোনা গেল এবং ইন্দিরা গান্ধী রাষ্ট্রের নামে সন্দেশ শুনিয়েছিল, প্রথমে হিন্দিতে, তারপর ইংলিশে। সন্দেশে ইন্দিরা গান্ধী বলেছিল, ভাইयों और बहनों, राष्ट्रपति जी ने आपातकाल की घोषणा की है, लेकिन इससे आम लोगों की डरने की जरूरत नहीं है। ब्रदर्स एंड सिस्टर, the president has declared state of emergency, but common people need not be afraid of this. পুরো ভারত এই খবর শুনে অবাক হয়ে গিয়েছিল। সামনে আসা এই 8 ঘন্টায় হিন্দুস্তানে অনেক কিছু বদলে গিয়েছিল, কিন্তু এমার্জেন্সি লাগানোর পিছনে আসল কারণ কি ছিল, আসুন বোঝার চেষ্টা করি। হোয়াট ওয়ার দ্য রিজনস ফর দ্য এমার্জেন্সি। সবার প্রথমে বলতে চাই কিছু পলিটিক্যাল রিজনসে। কনফ্লিক্ট উইথ দ্য জুডিশিয়ারি। ইন্দিরা গান্ধী 1971-এর ইলেকশনে গরিবি হটাও এই স্লোগানের সাথে ভোট লড়েছিল, আর রায়বেরেলির বিধানসভা সিট থেকে উনি জিত হাসিল করেন। এই ইলেকশনে তিনি অপোজিশন লিডার রাজনারায়ণকে অনেক বড় সংখ্যায় হারিয়েছিল এবং এই সালেই ইন্দো পাক ওয়ারে ইন্ডিয়া বড় জিত হাসিল করেছিল এবং এই জিতের শ্রেষ্ঠত্ব ইন্দিরা গান্ধীর মাথায় বাঁধা হয়েছিল। এর ফলে ইন্দিরা গান্ধী জনপ্রিয়তা আরো বেড়ে যায়। 1972-এ মধ্যপ্রদেশ, রাজস্থান, মহারাষ্ট্র আর কর্ণাটকে বিধানসভা ইলেকশন হওয়ার কথা ছিল, আর অন্যদিকে তিনি বিহার, পাঞ্জাব ও হরিয়ানার বিধানসভাকে সময়ের আগে ভেঙে দেন আর এই সব রাজ্যে ইলেকশন করার জন্য নির্দেশ দেন, আর এই সমস্ত রাজ্যে ইন্দিরা গান্ধী জিত প্রদান করেন। সাল 1972-এ তামিলনাড়ু ছাড়া সম্পূর্ণ ভারতে ইন্দিরা গান্ধীর কংগ্রেসেরই রাজ ছিল, আর এটির সাথেই শুরু হয় ইন্দিরার রাজ। ইন্দিরা গান্ধী সমস্ত কিছু আস্তে আস্তে পরিবর্তন করতে শুরু করে এই সময় তিনি খুবই জনপ্রিয় হয়ে ওঠেন, আর এই পপুলারিটির জন্য তিনি 2টি বড় পদক্ষেপ নেন। একটি হলো টিভি পার্সের শেষীকরণ ও অন্যটি হলো ব্যাংকের ন্যাশনালাইজেশন। যদিও তার এই সিদ্ধান্তে এক বড় বর্গের অসন্তুষ্টি ছিল, আর এই সিদ্ধান্তগুলিকে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করা হয়েছিল, আর সুপ্রিম কোর্টে তার রায়ে পিএম ইন্দিরা গান্ধীর এই 2টি সিদ্ধান্তকেই খারিজ করে দিয়েছিলেন।
আর পিএম ইন্দিরা এই দুটি জাজমেন্টেই অসন্তুষ্ট ছিল। এরপরে তিনি এই জুডিশিয়াল অবস্টিকালকে সরানোর জন্য সংবিধানে অ্যামেন্ডমেন্টকে রাস্তা হিসেবে বেছে নেয় এবং তিনি সংবিধানে 24 ও 25তম অ্যামেন্ডমেন্ট নিয়ে আসে। 5ই নভেম্বর 1971-এ 24তম অ্যামেন্ডমেন্ট আনা হয়, যেখানে বলা হয় সংসদে সংবিধানের যে কোনো পার্টে পরিবর্তন করতে পারবে। আর 1972-এর এপ্রিলে 25তম অ্যামেন্ডমেন্ট আনা হয়। এই অ্যামেন্ডমেন্টে প্রপার্টি ফান্ডামেন্টাল রাইটসকে কাটেল করা হয় আর বলা হয়েছিল পাবলিকদের ব্যবহারের জন্য প্রাইভেট প্রপার্টি যদি দখল করা হয় তাহলে কম্পেনসেশন এর অ্যামাউন্ট সরকারই বহন করবে এবং এটিতে কোর্ট কোনো রকম ইন্টারফেয়ারেন্স করতে পারবে না। আর এই অ্যামেন্ডমেন্টস গুলিকেও সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করা হয়েছিল এবং ল্যান্ডমার্ক কেস কেশবানন্দ ভারতী কোর্ট তার জাজমেন্ট শুনিয়েছিল। এটির পরে কোর্টের পাওয়ার পুনরায় রিস্টোর হয়েছিল। আর এই সময় ইন্দিরা গান্ধীর অধ্যত্বপূর্ণ জুডিশিয়ারির আরও বাড়তে থাকে। মুভমেন্ট ইন গুজরাট অ্যান্ড বিহার, এগুলো ছাড়া বন্ধুরা ইন্দিরা যেই জন্য পিএম হয়েছিল সেই সব দিকগুলি তিনি সম্পূর্ণ করতে সক্ষম হয়ে উঠতে পারছিল না। দেশে গরিবি বেড়েই যাচ্ছিল, তাছাড়া করাপশন, ডিয়ারনেস, হোর্ডিং একেবারে চরম পর্যায়ে ছিল। কিছু কিছু রাজ্যে খরা পড়ে গিয়েছিল, এগুলির মধ্যে একটি রাজ্য ছিল গুজরাট। এই পরিস্থিতিতে লোক সরকারের বিরুদ্ধে তাদের রাগ বাড়তে থাকে আর এই রাগ বাস্ট হয়েছিল 20 নভেম্বর 1973, যখন এলডি ইঞ্জিনিয়ারিং কলেজ আহমেদাবাদের স্টুডেন্টরা প্রোটেস্ট শুরু করেছিল। ছাত্ররা বাড়ান্বিত খাবারের মূল্যের বিরুদ্ধে বিরোধ প্রদর্শন করতে শুরু করে। ওইদিকে বিহারে স্লোগান দিতে থাকে যে গুজরাট কি জিত হামারি হ্যায়, আব বিহার কি বাড়ি হ্যায়। 18 মার্চ 1974 বিহারে স্টুডেন্টসরা প্রটেস্ট শুরু করে আর তার সাথে সাথে বিহার বিধানসভায় ঘেরাও করে, যেখানে পুলিশ অ্যাকশনে 3 জন ছাত্র মারা যায়। যখন এটির খবর আম জনতার মধ্যে পৌঁছায় তখন লোকদের রাগ আরও তীব্রভাবে ফেটে পড়ে সরকারের ওপর। আর এর ফল ছিল 23 মার্চ 1974-এ বিহার বন্ধ ঘোষণা করা হয়। এরপর সরকার প্রটেস্টকে নিয়ন্ত্রণে আনার জন্য অনেক স্টুডেন্টকে অ্যারেস্ট করে এবং এরপর স্টুডেন্ট ইউনিয়ন জয়প্রকাশ নারায়ণকে ইনভাইট করা হয়। জেপি একজন ফ্রিডম ফাইটার ছিলেন আর রাজনীতি থেকে দূরে সরে গিয়ে তিনি সমাজসেবা করতে থাকেন, কিন্তু জেপির দূর থেকে ওইসব সমস্ত ঘটনা দেখতে ছিল এবং এরপর জেপি স্টুডেন্ট ইউনিয়নের ইনভাইটেশন অ্যাকসেপ্ট করে নেয় এবং তিনি পুরো দেশে আন্দোলনের ঘোষণা করেন। ওই সময়ই সমাজবাদী নেতা জর্জ ফার্নান্ডেজ রেলওয়ে হরতালের ঘোষণা করেন। মে 1974 থেকে শুরু হওয়া এই আন্দোলন 3 মাস পর্যন্ত স্থায়ী হয়। এটি প্রায় 1 লাখ রেলওয়ে কর্মচারী সমর্থন করেছিল। এইভাবে বিহার ও গুজরাট থেকে চালিত আন্দোলন ধীরে ধীরে পুরো দেশে ছড়িয়ে পড়তে থাকে। ওই সময় দেশের রাজনীতি দুজন লোকের আগে পরে ঘুরতেছিল। একদিকে পিএম ইন্দিরা ছিল আর অন্যদিকে ছিল জয়প্রকাশ নারায়ণ। এগুলোর মধ্যে ওই সময় এমন কিছু হয়েছিল যেটি ছিল প্রায় আগুনের মধ্যে ঘি ঢালার মতো পরিস্থিতি। আর এটি ছিল এলাহাবাদ হাইকোর্টের অর্ডার। তো চলুন জানি এটি কি অর্ডার ছিল। দেশে সরকার ও আমলোকদের মধ্যে দূরত্ব বাড়তে দেখা গিয়েছিল এবং সাল 1974-ই সুপ্রিম কোর্টের একটি পিটিশন লাগানো হয়েছিল, দ্য রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্ট 1951 হওয়া অ্যামেন্ডমেন্টের বিরুদ্ধে। পিটিশনার রে নারায়ণ উনি সেই ব্যক্তি যিনি প্রায় 3.5 বছর আগে 24 এপ্রিল 1971-এ এলাহাবাদ হাইকোর্টে আরেকটি পিটিশন দায়ের করেছিল। আর এটি ছিল পিএম ইন্দিরা গান্ধীর ইলেকশনের বিরুদ্ধে। এখানে আরেক লাগিয়েছিলেন যে পিএম ইন্দিরা ইলেকশনে আনফেয়ার মিনসের ব্যবহার করেছেন আর এই জন্য তার ইলেকশনকে বন্ধ করা উচিত। স্বাধীন ভারতে এটি প্রথম হয়েছিল যে কেউ মিনিস্টার পদে থাকাকালীন কোর্টে হাজিরা দিতে হয়েছিল। 22 জুন 1975 এলাহাবাদ হাইকোর্টে জাজ
জগমোহন লাল সিনহা ইন্দিরা গান্ধীর ইলেকশন ক্যান্সেল করে দিয়েছিল আর আগামী 6 বছর পর্যন্ত ইলেকশনে লড়া থেকে ব্যান করে দেয়। মার্চ 1971-এর ইলেকশনে করাপশনের আরোপ এলাহাবাদ হাইকোর্টে এই সিদ্ধান্ত ভারতের রাজনীতির পরিস্থিতি আরো গরম করে দিয়েছিল। এরপর মামলা সুপ্রিম কোর্টে যায়। 24 জুন 1975 অর্থাৎ এমার্জেন্সির একদিন আগে সুপ্রিম কোর্টের জাজ ভি.আর. কৃষ্ণা আইয়ার তার জাজমেন্ট শুনিয়েছিলেন এবং সুপ্রিম কোর্ট এলাহাবাদ হাইকোর্টের ইলেকশন ক্যান্সেল করার জাজমেন্টকে সঠিক বলে সিদ্ধান্ত নেয়। কিন্তু ইন্দিরা গান্ধীকে প্রাইম মিনিস্টার পদকে বহাল রাখার জন্য ছুট দিয়েছিলেন এবং তিনি লোকসভায় যেতে পারবেন কিন্তু ওখানে ভোট করতে পারবেন না, আর এটি এমার্জেন্সির 2 দিন আগে ঘটেছিল। এদিকে জেপি মুভমেন্ট ধীরে ধীরে পুরো দেশে প্রবলভাবে ছড়িয়ে পড়েছিল। কোর্টের জাজমেন্টের পরে এটি আরও উগ্র হয়ে পড়ে এবং এই আন্দোলনকে সফল করার জন্য অপোজিশন তাদের পুরো শক্তি প্রয়োগ করে। 25 জুন জেপি দিল্লির রামলীলা ময়দান থেকে ঘোষণা করেন যে যদি ইন্দিরা নিজের পদ না ত্যাগ করে তাহলে পুরো দেশে আন্দোলন করা হবে এবং এই সময় এই র্যালি সম্পূর্ণ অপোজিশন দল সামিল হয়েছিল। রামলীলা ময়দানে 5 লাখ লোকের সমাবেশ জেপির ভাষণ শোনার জন্য এসেছিল। চারিদিকে শুধু চেহারা আর চেহারা ছিল। জেপি এখানে স্লোগান দিয়েছিলেন, সিংহাসন খালি করো, দেখ জনতা আতি হ্যায়। ইন্দিরার ভয় ছিল যে জয়প্রকাশের আহ্বানে ও স্লোগানে তার সিংহাসন উল্টে না যায়। যেটির পরে ইন্দিরা গান্ধী ইন্টারনাল ডিস্টারবেন্সকে সামনে রেখে নিজের কনসালটেন্টদের কাছ থেকে উপদেশ নেয় আর দেশে 25 জুন 1975-এর মধ্যরাতে ন্যাশনাল এমার্জেন্সি লাগু করে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।